পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা চূড়ান্ত বিক্ষোভে কার্যত অচল হয়ে পড়েছে দেশটির রাজধানী ইসলামাবাদ। আজ মঙ্গলবার ইমরান সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নেমেছে সেনাবাহিনীর সদস্যরা। দেখা মাত্রই গুলির নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এরপরও রাস্তা থেকে সরানো যাচ্ছে না বিক্ষোভকারীদের। ইমরান সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর দফায় দফায় সংঘর্ষে আজ মঙ্গলবার অন্তত ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৪ জনই নিরাপত্তা বাহিনীর সদস্য। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এদিকে ইসলামাবাদের ডি চকে সমাবেশ করার ঘোষণা দিয়েছে ইমরানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই। জিও নিউজ বলছে, শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের একটি অংশ সেখানে পৌঁছেও গেছে। পরিস্থিতি সামাল দিতে আরও কঠোর হতে বলেছে প্রশাসন। সেখানে রয়েছে নিরাপত্তা বাহিনীও। টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। জিও নিউজ বলছে, মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বলেছেন, সরকার সব উপায়ে পিটিআই নেতাদের বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তারা কেবল আলোচনা থেকে আরও সময় পেয়েছে এবং রাজধানীর দিকে এগিয়ে গেছে। এ কারণে পরিস্থিতি যে কোনো উপায়ে নিয়ন্ত্রণে আনতে ইসলামাবাদের আইজিকে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। এদিকে সংঘাতের মধ্যেই মুলতান, রাজনপুর, গুজরাট ও আরও কয়েকটি এলাকায় ইন্টারনেট পরিষেবা বিঘ্ন ঘটেছে। গতকাল সোমবার পাঞ্জাব প্রদেশ থেকে ৪,০০০-এর বেশি পিটিআই নেতাকর্মীকে আটক করেছে পাঞ্জাব পুলিশ। পাঞ্জাব প্রদেশের পূর্বাঞ্চলের নিরাপত্তা কর্মকর্তা শাহিদ নওয়াজ জানান, আটকদের মধ্যে ৫ জন পার্লামেন্ট সদস্যও রয়েছেন। ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে মাসের শুরুতে কারাগার থেকে সমাবেশের ডাক দেন ইমরান খান। একে তিনি চূড়ান্ত ডাক বলে অভিহিত করেছেন। এই ডাকে সাড়া দিয়ে সোমবার থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে যাত্রা শুরু করে ইমরানের সমর্থকেরা। সমর্থকদের দাবি, ইমরান খান সহ পিটিআই দলের যে নেতারা বন্দী আছেন তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। ২০২২ সালে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খান একাধিক মামলায় অভিযুক্ত হন। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ সহ বেশ কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে। তবে ইমরান খানের দল এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছে। ২০২৩ সালের মে মাসে ইমরান খানকে গ্রেফতার করা হয়। এরপর ১ বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন ইমরান। তার বিরুদ্ধে ১৫০টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে। পিটিআইয়ের দাবি, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দলের নেতাকে গ্রেফতারের প্রতিক্রিয়ায় এর আগেও দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ করেছে পিটিআই সমর্থকেরা। ইউক্রেনের রাজধানী কিয়েভে সিরিজ ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। মঙ্গলবার সকালে এই হামলা চালানো হয়। কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া মেয়র ভিতালি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামেও এই হামলা নিয়ে পোস্ট দিয়েছেন। টেলিগ্রামে ভিতালি লিখেছেন, রাজধানীতে ইউএভি ড্রোন হামলা অব্যাহত রয়েছে। বিভিন্ন দিক থেকে ড্রোনগুলো শহরে প্রবেশ করছে। আমাদের বিমান প্রতিরক্ষা বাহিনী হামলা প্রতিহতে কাজ করছে। রুশ বাহিনীর এই সিরিজ হামলায় কিয়েভের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কতজন হতাহত হয়েছে তা এখনো জানা যায়নি। এর আগে গত বুধবার যুক্তরাজ্যের তৈরি দূরপাল্লার স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালায় ইউক্রেন। এছাড়া আমেরিকার দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েও রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন বাহিনী। পশ্চিমাদের দেওয়া অত্যাধুনিক অস্ত্র দিয়ে ইউক্রেনের এসব হামলার ব্যাপারে মস্কো তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও কয়েকদিন পরই কিয়েভে হামলা জোরদার করল রুশ বাহিনী। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরু করে রাশিয়া। আর শুরু থেকেই এ যুদ্ধে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে ন্যাটোভুক্ত দেশসহ খোদ আমেরিকা। কোটি কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে। ২ বছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত ৭০,০০০-এর বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। এছাড়া ইউক্রেনীয় নিহত হয়েছে লাখের বেশি। বেশ কয়েকবার যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। বরং সময় যত গড়িয়েছে যুদ্ধের তীব্রতা তত বেড়েছে। ক্ষেপণাস্ত্র বানানোর কারখানা আরো বড় করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। আমেরিকার একটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানের এক গবেষক এ দাবি করেছেন। তিনি বলেন, এক ধরনের স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্র বানানোর কারখানা বড় করেছে উত্তর কোরিয়া। আর এই ধরনের ক্ষেপণাস্ত্র ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্যাটেলাইট ছবি দেখে এই তথ্য জানান জেমস মার্টিন সেন্টার ফর নন প্রলিফারেশন স্টাডিজের সহযোগী গবেষক স্যাম লায়ার।
রয়টার্সকে বলেন, উত্তর কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর হ্যামবাংয়ে রিয়ংসং মেশিন কমপ্লেক্সে এই কর্মসূচি দেখা গেছে। এই কারখানায় হাসং 11 ক্ষেপণাস্ত্র বানানো হয়। এতে জ্বালানি হিসেবে কঠিন পদার্থ ব্যবহার করা হয়। আর এই অস্ত্র রাশিয়াতে সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু রাশিয়া ও উত্তর কোরিয়া এই অভিযোগ অস্বীকার করে আসছে। ক্ষেপণাস্ত্র বানানোর কারখানা বড় করার ব্যাপারে জানতে চাওয়া হয় জাতিসংঘে উত্তর কোরিয়ার মিশনের কাছে। তারা এই ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি পাওয়ায় পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বেড়েছে। গত জুনে কিম জং উন ও ভ্লাদিমির পুতিন একটি সামরিক সহযোগিতা চুক্তির মাধ্যমে নিজেদের জোটকে আনুষ্ঠানিকভাবে সুদৃঢ় করেছেন। শুরুতেই গোলমাল দেখা গেছে ভারতীয় পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে। সোমবার 25 নভেম্বর সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়। প্রথম দিনই ধনকুবের গৌতম আদানি ইস্যুতে সংসদে হট্টগোল দেখা দেয়। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এর জেরে সংসদের অধিবেশন মুলতুবি করতে হয়। ঘুষের অভিযোগ এনে গত বুধবার গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে মামলা করেছে আমেরিকার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। মামলায় বলা হয়েছে, আদানি গ্রুপকে $750 মিলিয়ন ঘুষ দেওয়ার সঙ্গে তারা জড়িত ছিলেন। এটি কোম্পানির ঘুষ বিরোধী নীতি ও আইনের পরিপন্থী। এ অভিযোগের ব্যাপারে গৌতম আদানিকে 21 দিনের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল কোর্ট। এছাড়া মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আদানিদের ওপর অনির্দিষ্ট আর্থিক জরিমানা ও বিধি নিষেধ চেয়েছে। সোমবার আদানি ইস্যু যে সংসদে তোলা হবে সেই ঘোষণা গত সপ্তাহেই দিয়ে রাখেন ভারতের বিরোধী দলের নেতারা। সোমবার ভারতের উপরাষ্ট্রপতি ও সংসদের উচ্চকক্ষের চেয়ারম্যান জগদীপ ধনখড় বলেন, আদানি ইস্যু নিয়ে আলোচনার দাবি জানিয়ে এমপিদের কাছ থেকে 13টি নোটিশ পেয়েছেন তিনি। তবে সেগুলো সংসদের নিয়ম মেনে হয়নি, তাই আলোচনার অনুমোদন দিতে পারেননি। এ সময় জগদীপ ধনখড় মল্লিকার্জুন খার্গেকে সংসদে কথা বলার আমন্ত্রণ জানান, তবে অন্য এমপিরা এতে বাধা দেন। এই কারণে জগদীপ প্রথমে সাময়িক এবং পরে পুরো দিনের জন্য অধিবেশন মুলতবি করেন। কিছুক্ষণ পর সংসদের নিম্নকক্ষেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়। ফলে স্পিকার সেখানেও আজকের মতো অধিবেশন স্থগিত করে দেন। আগামী বুধবার লোকসভা ও রাজ্যসভায় পুনরায় অধিবেশন শুরু হবে। সেদিনও আদানি ইস্যু, মণিপুরে সহিংসতা, ওয়াকফ বিল সহ একাধিক ইস্যুতে মোদি সরকারকে এক হাত নিতে পারেন বিরোধীরা। এদিকে ঘুষ দেওয়ার অভিযোগে মার্কিন আদালতে মামলা ও সমন জারির পর এবার ভারতের সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে গৌতম আদানির বিরুদ্ধে। ভারতের এই শীর্ষ ধন কুবেরের বিরুদ্ধে মামলাটি করেছেন অ্যাডভোকেট বিশাল তিওয়ারি। বিশাল তিওয়ারি তার মামলায় আদানি গোষ্ঠীকে অর্থ জালিয়াতি ও স্টক ম্যানিপুলেশনের জন্য অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, আদানি গোষ্ঠী পরিকল্পিতভাবে 20,000 কোটি রুপি শেয়ার বিক্রি বাতিল করেছে।